আর তার একটা গার্লফ্রেন্ড ছিল, আর এটা আর কেউ না, শিশির কাজিনই। সে অনেক বেশি খারাপ ছিল, আর সে শিশিকে নিয়ে হিংসে করত, কারণ শিশি তার কোম্পানির মধ্যে অনেক ভালো একটা পজিশন পাবে। সে বলে আমার কোনো অবসেশন নেই, তুমি শিশির সাথে সময় কাটাও আর তার থেকে অনেকগুলো টাকা নাও, তারপরে আমরা দুজন একসাথে ওই টাকাগুলোকে খাবো। অন্যদিকে ইমু একটা স্বপ্ন দেখে যে শিশি তার রুমের মধ্যে এসেছিল আর তাকে সিডিউস করেছে। সেও শিশির জন্য ফিলিং রাখতো, আর সে জানতো যে শিশিও তাকে পছন্দ করে, কিন্তু একটা প্রমিস বারবার তাদের মাঝখানে এসে পড়ে, যেটা সে তার মাকে করেছিল, আর ওইটা থেকে সে কোনোদিনও পিছপা হতে পারবে না। পরের দিনে সে নাস্তার টেবিলের মধ্যে শিশিকে দেখতে পায় সে ভালোভাবে খাবার খাচ্ছিল না, আর সে শিশির কাছ থেকে তার মোবাইলটা চায়। শিশিও তার মোবাইলটাকে তার প্লেটের মধ্যে ছুঁড়ে মারে, আর সে সবসময় এমনই ছিল। সে তাড়াতাড়ি করে তার খাবারটাকে শেষ করে আর তার ফ্রেন্ড কে ওপরে ডেকে নেয়। ওইখানে একটা ব্রোকে নিয়ে এসেছিল আর তাকে প্রপোজ করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। শিশিও তাকে হ্যাঁ বলে দেয় আর বলে চলো আমরা আউটিং এ যাই, আর আজকে তো আমাদের ফার্স্ট ডে। এসব কিছু দেখে তো ইমো অনেক বেশি জেলাস হচ্ছিল, আর সে কিছু বলতেও পারছিল না আর না কিছু করতে পারছিল, কারণ সে নিজেই তাকে এটার পারমিশন দিয়েছে। যখনই তারা দুজন ডেটে চলে যায়, যে ইমো এত বেশি স্ট্রং ছিল সে ভালোভাবে দাঁড়াতেও পারছিল না, আর সে বুঝে যায় যে শিশি এমনই যে পৌঁছে গিয়েছে এখন আর সে তাকে কন্ট্রোল করতে পারবে না। সে তাকে ছাড়তেও পারছিল না আর না তাকে ধরতে পারছিল। তার ফিলিং এ এমন ছিল যে সেও আপসেট হয়ে ড্রিঙ্ক করতে লাগে। শিশিও ওইখানে আসে আর তার ড্রিঙ্কটাকে টেস্ট করে, কিন্তু এটা অনেক বেশি স্ট্রং ছিল আর সে ওইটাকে হ্যান্ডেল করতে পারে না। আর সে ইমুকে বলে আজ পর্যন্ত আমি ভালোবাসায় পড়িনি আর আমি কোনো রাইট পার্সনকে পাইনি। তোমার কি মনে হয় ভালোবাসা কাকে বলে, আর তুমি কি কোনোদিনও ভালোবাসায় পড়েছো? ইমু আর কি বলতো, সে তাকে ধাক্কা দিয়ে ওইখান থেকে চলে যায়। তখন শিশি টেবিলের মধ্যে ধাক্কা খায়। ইমু নিজেকে শান্ত করার জন্য চলে যায় আর একটা ঠান্ডা শাওয়ার নেয় আর নিজেকে বুঝায় তোমাকে কোনোদিনও তোমার ওয়াদা ভঙ্গ করা উচিত হবে না। শিশি তার কাছে আসতো, কিন্তু সে তার থেকে একটু দূরত্ব বজায় করে রাখতে চাই, আর সে তাকে তার বয়ফ্রেন্ডের সাথেও ডেটে যেতে দেখতে পারতো না। তাই সে বিজনেস মিটিং এর বাহানা দিয়ে নিউ ইয়র্ক চলে যায়। পরের দিন শিশি নাস্তার টেবিলে এসে জানতে পারে যে সে নিউ ইয়র্ক চলে গেছে আর 15 দিন ওইখানেই থাক। শিশি ভাবে আমি তাকে এতদিন দেখা ছাড়া কিভাবেই বা থাকবো, কিন্তু আমাকে তো থাকতেই হবে। আর সে টাইম পাস করার জন্য তার নতুন বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো, কিন্তু তার সাথে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না। একদিন তার বয়ফ্রেন্ডটা তাকে ড্রিঙ্ক করার জন্য বাইরে নিয়ে যায়। ওইখানে তার কাজিন সিস্টারও ছিল, আর তারা একটা ডিল করে রেখেছিল যে আজকে শিশিকে বদনাম করে তাদের কাছে রাখতে হবে, যাতে শিশি সবসময় তাদের স্লেভ হয়ে থাকে। আর এই জন্য তারা তার ড্রিঙ্কটাকেও চেঞ্জ করে দেয়, কিন্তু শিশি অনেক বেশি চালাক ছিল আর সে ওই ড্রিঙ্কটাকে তার কাজিনকেই খাইয়ে দেয়। একটু পরে শিশি নাটক করতে লাগে যে তার মাথা ঘুরছে। তখন তার কাজিনেরও মাথা ঘুরতে লাগে। শিশি বলে আমি তোমাদের দুজনের প্ল্যানের ব্যাপারে জেনে গেছি যে তোমরা আমাকে ড্রাগ দিয়ে কি করতে চাচ্ছিলে। শিশির মনে হচ্ছিল যে সে তার ড্রিঙ্কটা তার কাজিন সিস্টারের সাথে চেঞ্জ করে ফেলেছে, কিন্তু সে এটা জানতো না যে তার কাজিন দুইটা ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়ে রেখেছিল। শিশির অবস্থা তখন অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে বাইরে পালাতে লাগে যাতে কেউ তার অ্যাডভান্টেজ না উঠাতে পারে। তখন শিয়ানো তার পিছনে পিছনে আসে আর বলে আমি তোমার সাথে আছি। তখন শিশি একটা বোতল নিয়ে তাকে মারতে লাগে। তখন কেউ তার হাতটাকে ধরে, আর ওইটা ছিল ইমু। ইমু চাচ্ছিল না তার হাতটা খারাপ, আর ইমু নিজেই তার বয়ফ্রেন্ডকে মারে আর শিশিকে ক্যারি করে তাকে তার সাথে নিয়ে যায়। সে তাকে গাড়ির মধ্যে ফেলে, তখন শিশি তাকে টেনে কিস করে। শিশি তাকে অনেক বেশি টিস করছিল, কিন্তু ইমু তার মায়ের ওয়াদার কথা মনে পড়ে যায়। এই জন্য সে তাকে ধরে কোনো রকমে বাসায় নিয়ে যায়, আর সে তাকে ঠান্ডা শাওয়ারের মধ্যে নিয়ে যায়, আর সেও এই শাওয়ারটাকে ইউজ করে। যখনই শিশুর একটু জ্ঞান ফিরে, সে তাকে একটা থাপ্পড় মারে আর বলে তুমি আমার শাওয়ারের মধ্যে কি করছো। কিন্তু পরে রিগ্রেটও করে যে আমি ড্রাঙ্ক হওয়ার পরে কি কি করে ফেলেছি, আর সে তো আমার সাহায্য করার জন্য এসেছিল। তখন তার ফার্স্ট কিসের কথা মনে পড়ে যায়, আর এই কিসটা সে কাউকেই না ইমোকে করেছিল, আর ইমোই তার ফার্স্ট লাভ ছিল। আর সে অবাক হয়ে যায়, সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, আর এখন আমি তার সম্মুখীন কিভাবেই বা হোক। পরের দিন সকালে সার্ভেন্ট বলে বস বিজনেস ট্রিপের মধ্যে চলে গেছে, আর উনি আমাকে এটাও বলতে বলেছে যে আপনি প্যারিস যাচ্ছেন আপনার হাইয়েস্ট স্টাডি করার জন্য। আর কালকেই তার ফ্লাইট ছিল। সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল
আর ভাবছিল ইমো হয়তো তাকে সেভ করার জন্য কিন্তু সে আসে না আর সে কষ্ট পেয়ে ওইখান থেকে চলে যায়। সে 4 বছর প্যারিসে থেকেছিল আর ওইখানে সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছিল। পড়ালেখায় সে অনেক বেশি ভালো ছিল আর এই 4 বছরে সে ইমোকে একবারও দেখতে পায়নি। আর সে এটা দেখে অনেক বেশি কষ্ট পায় যে ইমো তার গ্রাজুয়েশন সেরেমনিতেও আসেনি। কিন্তু ইমো তার সবসময় খবর রাখ। সে ইউনিভার্সিটিতে অনেক বেশি ডেটিং করেছিল কিন্তু এগুলো শুধু টাইম পাসের জন্য ছিল আর তাদের কারোর সাথেই তার ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়নি আর না পরে সে কারোর সাথে যোগাযোগ করেছিল। ফাইনালি 4 বছর পরে শিশি ফিরে আসে। অ্যাসিস্ট্যান্ট তার গাড়ির দরজাটা খুলতে যায় কিন্তু ইমো তাকে থামিয়ে দেয় কারণ শিশি ঘুমিয়েছিল আর সে তাকে রেস্ট করার জন্য সময় দেয়। ইমো চুপচাপ তার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে আর সিগারেট ধরিয়ে নেয় আর সে ততক্ষণ ওইখান থেকে সরে না যতক্ষণ না শিশির ঘুম ভেঙে যায়। শিশি উঠেই দরজা খুলে ওইখান থেকে চলে যায়। সে ইমোর উপরে প্রচন্ড রেগেছিল তাই সে ইমোর সাথে কোনো কথাই বলেনি কারণ 4 বছর সে তার খেয়াল রেখেছিল কিন্তু তার সাথে দেখা করার জন্য একবারও আসেনি। এইবারে শিশি অনেক বেশি মেচিওর হয়ে গেছিল। সে কিছু বছর আগের ইনমেচিওর মেয়ে ছিল না। সে নাস্তার টেবিলে অনেক বেশি শান্ত থাকে আর কোনো ঝগড়াঝাটি করে না। সবকিছুই ভালোভাবে কাটছিল। তখনই ইমো তাকে একটা ছবি দেখায় আর বলে টাইম আর লোকেশন আমি বলে দিব আর এটা তোমার ফার্স্ট ডে। কিন্তু শিশি ওই ছেলেটার ছবি না দেখেই ছিঁড়ে ফেলে। কিন্তু ইমো তার কথা কিভাবে মানাতে হয় এটাও অনেক ভালোভাবেই জানতো। সে বলে সঠিক সময় তুমি ওইখানে চলে যেও না হলে আমি তোমাকে উঠিয়ে দিয়ে আস। শিশি চিৎকার করে বলে তুমি আমার বিয়ে দিতে চাও যাতে আমার মায়ের প্রপার্টিগুলোকে নিজের করতে পারো। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি মাস্টারের ব্যাপারে কিছুই জানেন না। আপনি জানেন না যে সে অনেক বেশি ডিপ। অন্যদিকে ইমো একটা ছেলের ইন্টারভিউ নিচ্ছিল। তার নাম ছিল সুচেন আর শিশি ওই দিন এই ছেলেটার গাড়ির মধ্যেই উঠেছিল কিন্তু সে শিশিকে তার গাড়ি থেকে বের করে দেয়। তাকে একটা জেন্টলম্যান দেখা যাচ্ছিল। তার ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল আর সে স্টাডিতেও অনেক বেশি ভালো ছিল আর সে শিশির জন্য একদমই পারফেক্ট ছিল। ইমো তার সাথে শিশির বিজনেস বিয়ে দিতে চাচ্ছিল যাতে শিশিও শান্ত থাকে আর ফিউচারে আরো বেশি প্রগ্রেস করতে পারে। কিন্তু শিশি তার বিয়ের কথা শুনে অনেক বেশি রেগে যায় আর ওই রাগটা সে তার অফিসের এমপ্লয়ীদের উপরে ছাড়ে কারণ সে এবার বস হয়ে গেছিল। আর সে ইমোর রুমের মধ্যে এসে বলে আমি ব্লাইন্ড ডেটে যাব না। ইমো বলে তোমার দেরি হয়ে যাচ্ছে আর এটাই শেষ ওয়ার্নিং। শিশি তবুও রাজি হচ্ছিল না তাই ইমো তাকে উঠিয়ে ওইখান থেকে নিয়ে যায়। যখন তারা দুজন দেখা করে তখন আমরা বুঝতে পারি যে সুচেনও শিশির মতোই ছিল। সেও এমন একটা বিয়ে চাচ্ছিল যেটার মধ্যে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে না। আর তারা দুজন ওইখানে একটা ডিল করে নেয় যে আমাদের দুজনের মাঝখানে তো কোনো লাভ নেই, আমরা দুজন শুধু একসাথে সময় কাটাবো। আমাদের ফ্যামিলি আমাদেরকে বিয়ে দিতে চায় আর আমরা একে অপরের জন্য আন্ডারস্ট্যান্ডিং আর আমরা একে অপরকে বেঁধে কোনোদিনও রাখবো না। আর তাদের এগ্রিমেন্ট ঠিক হয়ে যায়। তারা দুজন যখন কথা বলছিল তখনই গ্লাসের পিছন থেকে ইমো তাদেরকে দেখছিল। সে এসব কিছু দেখে একটু শান্ত হয় কিন্তু অনেক বেশি কষ্টও পাচ্ছিল কারণ সে যাকে পছন্দ করতো তার লাইফের মধ্যে অন্য একজনকে আসা একদমই ভাল লাগছিল না। কিন্তু সেই তাকে নিয়ে এসেছে। ইমোকে অনেক কিছু সহ্য করতে হচ্ছিল তার ওই প্রমিসের জন্য। এই জন্য আজকে সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে বাসার মধ্যে আসে। শিশি তো তার জন্য ওয়েট করছিল। সে যখন ইমোকে এত বেশি ড্রাঙ্ক দেখে সে তাকে সামলানোর জন্য এগিয়ে যায়। সে দেখতে পায় যে ইমো কান্না করছে আর এটা সে প্রথমবারই দেখেছিল। ইমো ড্রাঙ্ক হওয়ার পরে তাকে এটা জিজ্ঞাসা করছিল ওই ছেলেকে কি তোমার পছন্দ হয়েছে, তুমি কি তাকে বিয়ে করতে চাও আর তুমি তাকে ভালোবেসে ফেলেছ। আর সে শিশির কোনো উত্তর না শুনেই তাকে তার থেকে দূর করে দেয়। শিশিও চুপচাপ ওইখান থেকে চলে যায়। পরের দিনে প্রচুর বজ্রপাত হচ্ছিল আর শিশি এগুলোকে ভয় পায়। সে প্রচুর ভয় পাচ্ছিল তাই সে ইমোর রুমের মধ্যে চলে যায়। ইমো তো আগে থেকে ড্রাঙ্ক ছিল আর সে শিশিকে দেখে বলে তুমি আজকে আবারও আমার স্বপ্নের মধ্যে এসেছ। স্বপ্নের মধ্যে তো আমি সবকিছুই করতে পারবো। আর সে তাকে কিস করে। আর এটা ফার্স্ট টাইম ছিল যখন ইমো শিশিকে তার ফিলিং গুলোকে কনফেস করেছিল। কিন্তু সে পরে শিশিকে তার থেকে দূর করে আর বলে আমি স্বপ্নের মধ্যে এমন কাজ করতে পারবো না। আমি তোমার মাকে প্রমিস করেছি আর ওই প্রমিসটাকে কোনোদিনও ভঙ্গ করব না। শিশি যখন এটা জানতে পারে সেও ওইখান থেকে চলে যায়। পরের দিন শিশি নাস্তার টেবিলের মধ্যে অনেক বেশি চিন্তিত ছিল যে তার কালকে রাতের কোনো কথা মনে পড়ে যায়নি তো নাকি সে ভুলে গেছে আর তার এই সবগুলো অনেক বেশি এম্বারেসিং মনে হচ্ছিল। কিন্তু ইমোর তো কিছুই মনে ছিল না আর সে ভাবতে লাগে আজকে এই মেয়েটা উল্টাপাল্টা আচরণ কেন করছে। যাওয়ার সময় সে পোলাইটলি তার ফেসের মধ্যে হাত রাখে আর বলে সময় মতো এসে যেও। তখন সার্ভেন্ট বলে মনে হচ্ছে যে মাস্টার কালকে রাত্রে অনেক ভালো একটা স্বপ্ন দেখেছে, এর জন্য আজকে উনি অনেক বেশি খুশি। পরের দিনে অফিসের মধ্যেও ইমো নোটিস করে যে শিশি আজকে অনেক বেশি চিন্তিত।
মিটিংয়েও সে প্রেজেন্ট ছিল না, তাই সে সবাইকে ওইখান থেকে যেতে বলে আর শিশিকে থাকতে বলে। আর জিজ্ঞাসা করে, তুমি কি সুজনের ব্যাপারে সারাক্ষণ ভাবছিলে? সিজিও বলে, হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তার ব্যাপারেই ভাবছিলাম। ইনফ্যাক্ট এখনো তো সে সুজনের নামও জানতো না। আর তাদের মাঝখানে এই ব্যাপারটাকে নিয়ে আর্গিউ হতে লাগে আর শিশি আবারও বাচ্চাদের মতো তার সাথে ঝগড়া করতে লাগে। ইমু তাকে শান্ত করিয়ে তার পাশে বসায় আর ইমু সবসময় তার অনেক ভালোভাবে খেয়াল রাখতো। যখন তার স্কার্টটা উপরে উঠে যায় সে ওইটাকে নিচে নামিয়ে দেয়, একদম এমন ভাবেই যেমনটা একটা কেয়ারফুল গার্ডিয়ান করে। শিশি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনোদিনও ভালোবাসায় পড়েছো আর তুমি কাকে ভালোবাসো? তখন ইমু নিজেকে ছাড়িয়ে ওইখান থেকে চলে যায়, কারণ সে তার গার্ডিয়ান ছিল আর সে তার সাথে এমন ধরনের কথাবার্তা বলতে পারে না। শিশিও ভাবে সে আমার জন্য যাকে চুজ করেছে তার সাথেই আমার বিয়ে দিয়েই ছাড়বে, কারণ সে সবসময়ের মতো এই কথাটাকেও রাখবে।